ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম যে আজকে 4 নম্বর লেসনটা আমরা শিখবো ইনশাআল্লাহ, মার্কেটিং ফানেল ফর উইন্টার সেল। অর্থাৎ শীতকালীন সময়ে আপনার মার্কেটিং ফানেলটা কেমন হওয়া উচিত এই সম্পর্কে আমরা শুরুতেই ইন ডিটেলসে জানার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। টপিক ওভারভিউটা যদি আমরা একটু জেনে নেই যে উইন্টার সেল ফানেল মানে মার্কেটিং ফানেল বলতে বিষয়টা মূলত কি বোঝাচ্ছে। মার্কেটিং ফানেল ফর উইন্টার সেল মানে হলো শীত মৌসুমে বা উইন্টার সেশনে বিক্রি বাড়ানোর জন্য কাস্টমারকে ধাপে ধাপে কেনার দিকে নিয়ে যাওয়ার যেই মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটাই হচ্ছে মূলত মার্কেটিং ফানেল। এটি হলো এক ধরনের সেশনাল সেলস ফানেল যা ব্র্যান্ডকে সাহায্য করে শীতের সময় বিশেষ করে প্রোডাক্ট, অফার ও কন্টেন্ট দিয়ে গ্রাহকের আগ্রহ, বিশ্বাস, ক্রয়ে রূপান্তর ঘটাতে। কারণ আপনি যদি গ্রাহক বা আপনার যে টার্গেট গ্রুপ আছে তাদের আগ্রহ বাড়াতে না পারেন, তাদের বিশ্বাস অর্জন করতে না পারেন, সেই ক্ষেত্রে তারা কখনোই ক্রয় করবে না। তো ক্রয় করাতে হলে তাদের মাঝে আগে আগ্রহ বাড়াইতে হবে, তারপর বিশ্বাসটা অর্জন করতে হবে। তো এই যে স্টেপগুলো বা এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে মূলত মার্কেটিং ফানেল। ঠিক আছে, তো আশা করি আপনারা মার্কেটিং ফানেল জিনিসটা কি সেটা বুঝে গেছেন। তো এটা কেন দরকার, এটা কেন দরকার সেই সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। কারণ আপনি বুঝতে পারবেন কাস্টমার কোন স্টেজে আছে এবং সেই অনুযায়ী কন্টেন্ট দিতে পারবেন। আপনি জানবেন যে কাস্টমার এখন কোন লেভেলে আছে, সে কি কিনার ঠিক আগ মুহূর্তে আছে, সে কিনবে কি কিনবে না এই স্টেজে আছে, নাকি আপনাকে চিনিই না বা এখনো সে সিদ্ধান্ত নেয় না বা চিন্তাও করা নাই, কোন স্টেজে আছে এই বিষয়টা আপনি আসলে বুঝতে পারবেন। যেহেতু আপনি এটা বুঝতে পারবেন সেই অনুযায়ী তাকে একটা সলিউশন দিতে পারবেন। অর্থাৎ ডাক্তাররা যেরকম যদি জ্বর হয় তাহলে জ্বরের ওষুধ দিবে, যদি ঠান্ডা লেগে থাকে তাহলে ঠান্ডার ওষুধ দিবে, মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ দিবে। আপনি একজন উদ্যোক্তা হিসেবে মূলত সেই কাজটাই করবেন। সেই কাজটা করার জন্য আগে তো বুঝতে হবে আপনার টার্গেট গ্রুপ কোন স্টেজে আছে। এটার জন্য সেলস ফানেলটা প্রয়োজন। বাজেট অপচয় বন্ধ হবে। আপনি যদি সেলস ফানেলটা ডিজাইন করে সেইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার অযথা বাজেট নষ্ট হবে না বা বাজেট বার্ন হয়ে যাবে না। আপনি জানবেন কোথায় অ্যাডে স্পেন্ড করতে হবে। রিটার্গেটিং রিটার্গেটিং এবং রিপিট সেল যে বিষয়টা সেটা করা সহজ হয়ে যাবে আপনার জন্য। ব্র্যান্ড ট্রাস্ট বিল্ড হবে এবং এলটিভি মানে লাইফ টাইম ভ্যালু বাড়বে। অর্থাৎ একটা একই কাস্টমার আপনার কাছ থেকে বারবার কিনবে, এই যে বারবার কিনবে বা একই কাস্টমারের তো একই প্রোডাক্ট একাধিকবার প্রয়োজন হয়। একই কাস্টমার আপনার কাছ থেকে কতবার কিনলো বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কতবার কিনলো, এই যে বারবার কেনার যে বিষয়টা, টোটাল যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে মূলত বলা হয়ে থাকে লাইফ টাইম ভ্যালু। এই লাইফ টাইম ভ্যালু বা এলটিভিটা মূলত বৃদ্ধি পাবে যদি আপনি কাজ সেলস ফানেল ডিজাইন করে সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন। ফাইভ স্টেপ উইন্টার সেলস ফানেল ফ্রেমওয়ার্ক। আমরা আজকের ক্লাসে উইন্টার সেলস ফানেলের জন্য 5 স্টেপের একটা ফানেল ফ্রেমওয়ার্ক দেখব, যেভাবে আপনি আপনার টার্গেট গ্রুপকে ক্রেতায় রূপান্তর করতে পারেন। তো শুরুতেই যে প্রথম স্টেপটা সেটা অ্যাওয়ারনেস স্টেজ। এই স্টেজে কি করে, এই স্টেজের মেন কাজটা কি, কেজি দেয়ার আইস, অর্থাৎ তাদেরকে একটু অ্যাটেনশন গ্রেপ করা, তাদের অ্যাটেনশনটা আপনি নিয়ে নেওয়া। যেমন আপনি অনলাইনে কোনো একটা ভিডিও দেখেন, সেই ভিডিওটা দেখার পর হুট করে থেমে এই যে একটা হুক, এই বিষয়টাই মূলত অ্যাওয়ারনেস স্টেজের কাছে ব্র্যান্ড এবং প্রোডাক্টকে সামনে আনা, গ্রাহকদের সামনে নিয়ে পৌঁছায় দেওয়া। এই স্টেজের মেইন কি পয়েন্ট গুলো কি আসলে সেগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, সেটা কোল্ড অডিয়েন্সকে টার্গেট করুন। ডেমোগ্রাফিক প্লাস ইন্টারেস্ট বেসড অন, অর্থাৎ কোল্ড অডিয়েন্স কি, এখানে নতুন একটা বিষয় আসছে, কোল্ড অডিয়েন্সটা কি এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। অডিয়েন্স বা আপনার যে টার্গেট গ্রুপ আছে, অর্থাৎ আমাদের টার্গেট গ্রুপ বলতে বলতে তো আমাদের মানে মানুষজনই, যারা কাস্টমার হবে, যারা কিনবে, তাই না, বা যারা কনজিউমার হবে। তো এই যে টার্গেট গ্রুপটা আছে তাদেরকে মূলত 3টা ভাগে বিভক্ত করা হয়ে থাকে। একটা কোল্ড অডিয়েন্স বলে, একটাকে ওয়ার্ম অডিয়েন্স বলে এবং তৃতীয় যে বিষয়টা সেটাকে বলা হট অডিয়েন্স। কোল্ড অডিয়েন্স কি জিনিস, যারা আপনার সম্পর্কে কিছু জানে না, আপনার সম্পর্কে আপনাকে চিনে না। আপনি যে এই একটা প্রোডাক্ট বিক্রি করেন, সাপোজ আপনি টি শার্ট বিক্রি করেন, আপনি যে টি শার্ট বিক্রি করেন সেটাই জানে না, এদেরকে বলা হয়ে থাকে কোল্ড অডিয়েন্স। আর ওয়ার্ম অডিয়েন্স মূলত যারা
আপনার সম্পর্কে কিছুটা ধারণা রাখে। যেমন ধরেন আপনি কি বিক্রি করেন, আপনার কাছে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে, আপনি কিভাবে সেই প্রোডাক্টগুলো বিক্রি করেন, সেই প্রোডাক্টগুলোর বেনিফিট কি, এই বিষয়গুলো সম্পর্কে সে ধারণা রাখে, সে জানে মূলত আপনার সম্পর্কে বা আপনাকে চিনে। এদেরকে মূলত বলা হয়ে থাকে ওয়ার্ম অডিয়েন্স। আর যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়েছে ইতিমধ্যে, তাদেরকে বলা হয়ে থাকে হট অডিয়েন্স। তো এই যে ৩ ধরনের অডিয়েন্স আছে, সেই ৩ ধরনের অডিয়েন্স থেকে প্রথম যে স্টেজটা অ্যাওয়ারনেস স্টেজ, এই অ্যাওয়ারনেস স্টেজে হচ্ছে কোল্ড অডিয়েন্সদেরকে টার্গেট করা হয়ে থাকে। আর এখন তো মূলত ফেসবুকে আপনার ব্রড অডিয়েন্সকে ফেসবুক বেশি প্রায়োরিটি দিতেছে। ব্রড অডিয়েন্স বলতে হচ্ছে আপনি ফেসবুকের এআই এর উপর ছেড়ে দিবেন। আপনি হচ্ছে ওরকম ভাবে আগে যেমন আমরা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ারের উপর বেস করে একদম ডিটেলস টার্গেটিং করে তারপর হচ্ছে অ্যাড রান করতাম। এখন আর ওইটা খুব বেশি প্রয়োজন হয় না। শুরুতে নতুন বিজনেসের জন্য কিছুটা প্রয়োজন যে আপনি কোন ধরনের প্রোডাক্ট মানে কাস্টমার চাচ্ছেন সেটা বোঝানোর জন্য, দ্যাটস ইট। কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আর ওইটা দরকার হবে না। ব্রড অডিয়েন্স আপনি এর উপরে ছেড়ে দিতে পারবেন, তাহলে আপনার সেলস চলে আসবে। এটা ফেসবুক আসলে আপনার অ্যাডভার্টাইজিংটাকে সহজ করার জন্য এবং এআই ইন্টিগ্রেট করার জন্য হচ্ছে এই স্টেপটা নিয়েছে বা এই কাজটা করতেছে। তো যাই হোক, সেই সুবাদে এখন বর্তমানে আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা অনেকটা সহজ হয়ে গেছে আগের তুলনায়। এখন এই যে কোল্ড অডিয়েন্সদেরকে আপনি টার্গেট করবেন, তাদেরকে কিসের উপর বেস করে টার্গেট করবেন, তাদের ডেমোগ্রাফি কি, তাদের বয়স কত, তারা কি করে, তারা কি পছন্দ করে, তাদের ইন্টারেস্ট গুলা কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড আছে, এই বিষয়গুলোর উপর বেস করে হচ্ছে আপনি টার্গেট করবেন। ইমোশনাল প্লাস হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড অ্যাড ভিজুয়ালস ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যেই অ্যাড কন্টেন্টটা ইউজ করবেন এই স্টেজে আপনার অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, সেটা হচ্ছে ইমোশনাল কন্টেন্ট দিবেন একটা। এবং প্রবলেম ওরিয়েন্টেড, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেই প্রোডাক্টটা তো একটা কোনো না কোনো পেইন পয়েন্ট সমাধান করতেছে কাস্টমারের, তাই না? যেমনটা আমরা গত লাইভ ক্লাসে দেখেছিলাম, পেইন পয়েন্ট সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এই যে পেইন পয়েন্ট কাস্টমারের সমাধান করতেছে, এইটাই তো একটা প্রবলেম, পেইনটাই তো একটা প্রবলেম। ওই প্রবলেমটাকে ফোকাস করে আপনি একটা কন্টেন্ট বানাবেন। ভিজুয়ালস বলতে হচ্ছে আপনি এখানে কন্টেন্ট, সেটা সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে ভিডিও। তো যেটাই হোক না কেন, সেই কন্টেন্টটা হচ্ছে আপনি বানাবেন এবং সেই কন্টেন্টটাকে ইমোশনালি ওরিয়েন্টেড করবেন। তারপর হচ্ছে কি ভিজুয়াল এবং সেশনাল স্টোরি টেলিং, উইন্টার বাইট ভিজুয়ালস, অর্থাৎ আপনি যেহেতু শীতকালকে গুরুত্ব দিয়ে কাজটা করতে যাচ্ছেন, শীতকালীন একটা স্টোরি টেলিং করার চেষ্টা করবেন, শীতকালীন কিছু মোমেন্ট নিয়ে আসবেন, শীতকালীন কিছু কথাবার্তা বা শীতকালীন কিছু ইমেজ বা একটা থিম ইউজ করবেন আপনার কন্টেন্টে। তাহলে তারা শীতকালীন একটা ফিল পাবেন। ভিডিও অ্যাডস বা রিলস দিয়ে অ্যাটেনশন গ্র্যাব করেন, কারণ বর্তমানে যেহেতু ভিডিও অ্যাড বা রিলস এর মধ্যে মানুষ বেশি আকৃষ্ট বা মানুষ বেশি পছন্দ করে এগুলা, আপনাকে আসলে এই ভিডিও অ্যাডস বা রিলস এর দিকেই দাপিত হতে হবে। তারপরে যে বিষয়টা যেটা হচ্ছে সিটিএ হবে সফট, লার্ন মোর বাটনটা ইউজ করতে পারেন, ওয়াচ নাও, বিশেষ করে লার্ন মোর বাটনটাই ইউজ করা হবে বেশি। ঠিক আছে? তো যাই হোক, একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আপনি এই বিষয়টা আরো সহজে বুঝতে পারবেন। ঢাকার শীত আপনার স্টাইল যেন না থামে, অর্থাৎ শীত যতই হোক না কেন আপনার স্টাইলে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, আপনি শীতের কোনো ক্লথিং বিক্রি করার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে এই ধরনের আপনি হেডলাইন ইউজ করতে পারেন বা এই ধরনের হুক আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কাস্টমাররা বেশি আগ্রহী হবে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম ধাপ বা প্রথম স্টেপ। দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে ইন্টারেস্ট স্টেজ। মেক দ্যাম কিউরিয়াস, তাদেরকে কিউরিয়াস করে তুলতে হবে যাতে করে তারা আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। তো এই কাজটা করার জন্য এটার যদি ওভারভিউটা কাস্টমারকে এডুকেট করা বা এঙ্গেজ করানো, এই স্টেজের মেইন কাজটা কি? এই স্টেজের মেইন কাজটা হচ্ছে কাস্টমারকে এডুকেট করা বা হচ্ছে এঙ্গেজ করানো। এই কাজটা করানোর মাধ্যমে আপনি হচ্ছে যেটা করবেন, কাস্টমারের মনে আপনি একটা জায়গা করে নেবেন। আপনি যে ভ্যালু দিতে পারেন সেই বিষয়টা বুঝাবেন, আপনি যে ভালো প্রোডাক্ট বিক্রি করেন সেই বিষয়টা কাস্টমারকে বোঝাবেন। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা স্কিন কেয়ার রিলেটেড কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করেন, আপনি যদি হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে স্কিন কেয়ার
আপনি যে স্কিনের যত্ন নিচ্ছেন, আপনার স্কিনটা বা হচ্ছে ইউজার জেনারেটেড ইউজিসি আপনার একটা বানাতে পারেন। ইউজিসি হচ্ছে কাস্টমারের মাধ্যমেই আপনি একটা ইয়ে বানাবেন, কন্টেন্ট বানাবেন। কাস্টমার যে আপনার যে স্কিন কেয়ার প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে যে তার স্কিনকে যত্ন নিতে পারতেছে, তার স্কিন যে ভালো থাকতেছে, এই বিষয়টা সে বলবে সুন্দর করে, এবং কিভাবে সেই প্রোডাক্টগুলো ইউজ করতেছে এই বিষয়গুলো দেখাবে। যেমনটা আমরা বিভিন্ন মেয়ে ইনফ্লুয়েন্সারদেরকে করতে দেখি, তাই না? ওই কাজটা আপনি করবেন। এই কাজটা করলে কি হবে, তারা এডুকেট হবে, তারা এঙ্গেজ হবে আপনার সাথে। তো এই কাজগুলো করানোর মাধ্যমেই আপনি হচ্ছে তাদের ইন্টারেস্ট বাড়াবেন। বুঝতে পারছেন? তো এই ইন্টারেস্ট স্টেজের যদি মেইন কি পয়েন্ট যেগুলো আছে সেগুলো যদি আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। ইন্টারেস্ট স্টেজের মেইন কি পয়েন্টগুলো হচ্ছে কি, প্রোডাক্ট বেনিফিট এবং ইউজ কেস স্পষ্টভাবে দেখানো। এই মাত্র যে কথা বললাম আর কি, যে আপনি ইউজ কেস অর্থাৎ একজন লোকাল ইনফ্লুয়েন্সারকে আপনি হায়ার করলেন, তার মাধ্যমে একটা ভিডিও বানালেন, সেই প্রোডাক্টটা ইউজ করে হচ্ছে দেখাবেন, হ্যাঁ, এবং সেখানে পাশাপাশি বলেও দিল ইউজ করার পাশাপাশি যে এই প্রোডাক্টের বেনিফিটটা কি। তারপর হচ্ছে ক্যারুসেল অ্যাডস অথবা ব্লগ কন্টেন্ট এবং হচ্ছে শর্ট ভিডিও টিউটোরিয়াল দিতে পারেন। যদি ব্র্যান্ড স্টোরি বা বিহাইন্ড দ্য স্ক্রিন কন্টেন্ট যে আপনি বানাচ্ছেন, এটার বিহাইন্ড দ্য স্ক্রিনে কি করতেছে এই বিষয়গুলো আপনি দিতে পারেন, আর এতে করে কাস্টমার আরো বেশি এনগেজ হতে পছন্দ করবে। তারপর হচ্ছে ইমেল বা মেসেঞ্জার বোর্ড দিয়ে পার্সোনালাইজড সাজেশন দিতে পারেন। সিডি কি হবে, সি হাউ ইট ওয়ার্কস বা এক্সপ্লোর মোর, এই টাইপের সিডি আপনি দিবেন। এক্সাম্পল যদি আমরা একটা দিই যে কি কিরকম হতে পারে সেটা হচ্ছে আপনার একই কারণে আমাদের থার্মাল সক্স ঠান্ডা উষ্ণ রাখেন। এই কারণে মানে কি কারণে দেখেন, আমি হেডলাইন দিতে দিই, এই কারণে আমাদের থার্মাল সক্স ঠান্ডা উষ্ণ রাখেন। কি কারণে? একটা কিউরিওসিটি সৃষ্টি হবে কাস্টমারের মনে। তো এইভাবে আপনি হচ্ছে বিভিন্ন হেডলাইন তৈরি করবেন, বিভিন্ন হুক তৈরি করবেন। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম। আপনি এর থেকে আরো বেশি কনভার্সন ফোকাস হুক তৈরি করবেন। এর জন্য আপনি এআই হেল্প নিতে পারেন। তারপর হচ্ছে কি, তারপর 3 নাম্বার যে স্টেজটা সেটা হচ্ছে ডিজায়ার স্টেজ, মেক দেম ওয়ান্ট ইট, অর্থাৎ তারা এই স্টেজে এসে আপনার প্রোডাক্টটাকে কিনতে চাইবে বা আপনার প্রোডাক্টটা পছন্দ করা শুরু করবে। প্রথমে কি করলেন, অ্যাওয়ার্ড করলেন। প্রথমে আপনাকে চিনতো না, আপনাকে জানতো না, আপনি জানালেন, চিনাইলেন। তারপরে তাদের ভিতরে একটা ইন্টারেস্ট কি করলেন, গ্রো করলেন। এখন হচ্ছে যে কাজটা করা সেটা হচ্ছে তাদের ভিতরে একটা ডিজায়ার তৈরি করা, যে আপনারা তারা যেন আপনার প্রোডাক্টটাকে কিনতে চায়, তারা যেন আপনার প্রোডাক্টটাকে পছন্দ করে। এই কাজটা করার জন্য আপনি যেই বিষয়টা হচ্ছে মূলত করবেন সেটা হচ্ছে ইমোশনালি কানেক্ট করে বাইং ডিসিশন ট্রিগার করা। তাদেরকে ইমোশনালি আপনি কানেক্ট করবেন। হ্যাঁ, তো এটা করার জন্য কি পয়েন্টগুলো যদি আমরা একটু দেখি তাহলে আপনি আসলে স্পষ্ট হয়ে যাবেন বা ক্লিয়ার হয়ে যাবেন যে কাজগুলো এই সেক্টরে আপনার কি কাজ করা দরকার। কাস্টমার টেস্টিমোনিয়ালস বা রিভিউ হাইলাইট করুন, অর্থাৎ আপনার ইতিমধ্যে যে কাস্টমাররা আপনার প্রোডাক্টটা কিনেছে তাদের যে টেস্টিমোনিয়াল গুলো আছে, তাদের যে ফিডব্যাক গুলো আছে, তাদের যে রিভিউ গুলো আছে, এগুলো আপনি হাইলাইট করবেন, এগুলো তাদেরকে দেখাবেন। যেহেতু তারা ইতিমধ্যে আপনার প্রতি একটা ডিজায়ার কাজ করতেছে, আপনার প্রোডাক্টটা কিনতে চাচ্ছে অথবা কেনার ইচ্ছা করতেছেন, সেই ক্ষেত্রে আপনি যখন কাস্টমার টেস্টিমোনিয়াল গুলো দেখাবেন, কাস্টমার রিভিউ গুলো যখন দেখাবেন, কাস্টমার আপনার প্রোডাক্টটা ইউজ করে কি উপকৃত হচ্ছে এগুলো যখন দেখাবেন, তখন তাদের ট্রাস্টটা আরো বেশি বিল্ড হবে এবং তারা আপনার প্রোডাক্টটা কিনতে চাইবে। বিফোর আফটার ভিজুয়াল দেখাইতে পারেন। আগে আপনার প্রোডাক্টটা ইউজ করার আগে তাদের অবস্থানটা কি ছিল এবং আপনার প্রোডাক্টটা ইউজ করার পরে তাদের কি পরিবর্তন হয়েছে, এই দুটাকে কম্পেয়ার করে সাইড বাই সাইড আপনি হচ্ছে ইমেজের মাধ্যমে কিংবা ভিডিওতেই সাইড বাই সাইড আপনি তাদেরকে কম্পেয়ার করে দেখাতে পারেন। এতে করে তারা নিজেরা বুঝতে পারবে যে আসলে আমি যদি আপনার প্রোডাক্ট ইউজ করি আমার কি পরিবর্তনটা আসবে, এই ফিলটা তারা বুঝতে পারবে বা এই বিষয়টা তারা ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনার প্রতি তারা আরো বেশি লয়াল হবে, তখন আপনার প্রোডাক্ট আরো বেশি বৃদ্ধি পাবে। অফার বা কম্বো দেখিয়ে পারসেপ্ট ভ্যালু বাড়ান। আপনি এই ক্ষেত্রে হচ্ছে যেটা করতে পারেন, দুই থেকে তিনটা প্রোডাক্টের একসাথে একটা কম্বো অফার ডিজাইন করতে পারেন। সেই ক্ষেত্রে তাদের ভ্যালুটা আরো মনে হবে যে তারা এখন আরো বেশি ভ্যালু পাচ্ছে। তারপর হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লিমিটেড টাইম ডিল ইন্ট্রোডিউস করতে পারেন, অর্থাৎ আপনি যে কম্বোটা আপনি ডিজাইন করলেন
যদি কোনো একটা কম্বো ডিজাইন করে থাকেন, সেই কম্বোটাকে আপনি হচ্ছে লিমিটেড টাইমের জন্য দিবেন, যে এতদিনের পরে আমাদের এই কম্বোটা থাকবে না, এরপর আমাদের অফারটা শেষ হয়ে যাবে, এরকম কিছু। সেটি হচ্ছে গ্র্যাভিওর নাও, ক্লেম অফার, বা হচ্ছে ফ্ল্যাশ সেল, এই টাইপের একটা নাম আপনি দিতে পারেন। এক্সাম্পল যদি দেখি, তাহলে হচ্ছে যেটা হবে, এই জ্যাকেটটা পরে অফিস যাওয়ার পর ঠান্ডা কষ্ট একদম কমে গেছে, এরকম একটা মানে টেস্টিমোনিয়াল কাস্টমার বুঝাচ্ছে যে এই জায়গাটা পরে অফিসে যাচ্ছি, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার স্মার্টনেস, আমার স্টাইলও ঠিক থাকতেছে, আমার অফিসও চলতেছে ভালো, আবার হচ্ছে ঠান্ডাও লাগতেছে না, সব দিক দিয়ে আমি বেনিফিটেড হচ্ছি। তো এই যে একটা এই ফিলটা হচ্ছে তারা পাবে, বুঝতে পারছেন? এই স্টেজের পরের স্টেজে আপনার কাজ কি, বা 4 নাম্বার যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে অ্যাকশন স্টেজ, অর্থাৎ কাস্টমার মেক দেম বাই, কাস্টমার হচ্ছে এখন কিনবে আপনার প্রোডাক্টটা। এই কাজটা আপনি এখন কিভাবে করবেন? এই কাজটা করার জন্য হচ্ছে কনভার্ট ইন্টারেস্টেড ইউজার্স ইনটু পেইং কাস্টমার, অর্থাৎ যারা আপনার প্রতি ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টটা কিনতে, তাদেরকে এখন কনভার্ট করবেন কাস্টমারে। তো কাস্টমারে কনভার্ট করতে গেলে যে কি পয়েন্টগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, সেটা হচ্ছে রিটার্গেট এঙ্গেজড ইউজার্স, ভিজিটর্স, অ্যাড টু কার্ট ইউজার্স, অর্থাৎ আপনি যদি ওয়েবসাইট দিয়ে আপনি আগে যে 3টা স্টেজ আমরা দেখলাম, ওই স্টেজগুলোতে যদি আপনি ওয়েবসাইট দিয়ে হচ্ছে অ্যাড চালিয়ে থাকেন, সেই ওয়েবসাইটে যারা ভিজিট করেছে, যারা হচ্ছে আপনার প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করেছে, যারা হচ্ছে আপনার প্রোডাক্টটাকে চেক আউট করেছে, এই তাদেরকে আপনি আবার ধরে ধরে রিটার্গেট করবেন। যদি ফেসবুকে আপনি মেসেজ ক্যাম্পেইন চালান, সেক্ষেত্রে একটা ভিডিও আপনি দিয়েছেন, দিয়ে মেসেজ ক্যাম্পেইন চালিয়েছেন, এখন ওই ভিডিওটা কারা কারা দেখেছে, 50% কারা কারা দেখেছে, তাদেরকে এবং কারা কারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করেছে, ওই ভিডিওর সাথে এঙ্গেজ হয়েছে, তাদেরকে রিটার্গেট করতে পারেন। তাদেরকে রিটার্গেট করলে যেটা হবে, আপনার যেই পারচেসের যে রেশিওটা সেটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ তারা তো অলরেডি আপনাকে চিনে, কারণ আপনার আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তারা দেখেছে, তারা আপনাকে চিনে, আপনাকে জানে, আপনার সম্পর্কে তারা ভালোই একটা ধারণা রাখে, আপনি কোন ধরনের প্রোডাক্ট দিতেছেন, কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিতেছেন, এই বিষয়গুলো তারা জানে। এবং আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে চেক আউট প্রসেসটা স্মুথ করতে হবে। আপনার চেক আউট প্রসেসটা যাতে খুব বেশি কনফিউজিং না হয়ে যায়, অথবা আপনার চেক আউট পেজে খুব বেশি ইনফরমেশন দেওয়া লাগতেছে, এত ইনফরমেশন প্রয়োজন নাই। নাম, ইমেল অথবা ফোন নাম্বার, বা নাম, ফোন নাম্বার, ঠিকানা, জাস্ট এই 3টা আপনার তথ্য পাইলেই তো আপনি আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবেন কাস্টমারের কাছে, তাই না? তো এর থেকে বেশি তথ্য নিয়ে শুধু শুধু কাস্টমারের সময় নষ্ট করার তো কোনো কারণ নাই। এর জন্য অনেক আপনি চেক আউট ফর্মে দেখবেন যে অনেক তথ্য দেওয়া লাগে, এত তথ্য তো প্রয়োজন নাই। নাম, ফোন নাম্বার, ঠিকানা, এই 3টা তথ্য হইলেই কিন্তু উদ্যোক্তার জন্য চলে। নাম, নামটা দিয়ে, ফোন নাম্বারটা দিয়ে আপনি নাম ধরে তাদেরকে কল দিয়ে কল আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন, এবং যেই ঠিকানা দিয়েছে সেই ঠিকানাটা কনফার্ম করতে পারবেন, সেই ঠিকানায় পরবর্তীতে কনফার্ম করে আপনি হচ্ছে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিতে পারবেন। স্মুথ রাখতে হবে, ইজি টু বাই, একদম যাতে করে সহজে, খুব সহজে, যত তাড়াতাড়ি সম্ভব, এত তাড়াতাড়ি যাতে তারা অর্ডারটা প্লেস করে ফেলতে পারে, সেই সিম্পল ফর্ম একটা ডিজাইন করতে হবে। এবং ক্যাশ অন ডেলিভারি, এটা মাস্ট। ক্যাশ অন ডেলিভারি এখন সবাই ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে, আপনি যদি এখন অ্যাডভান্স পেমেন্ট নিতে চান, তাহলে আপনাকে বলবে স্ক্যামার, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে অ্যাবান্ডন্ড কার্ট রিমাইন্ডার চালান, অর্থাৎ আপনার আপনার এরকম অনেক, যদি ওয়েবসাইট দিয়ে আপনি অ্যাড চালিয়ে থাকেন, তাহলে এরকম অনেক পেয়ে যাবেন যে তারা হচ্ছে আপনার কার্ডে অ্যাড করে রেখেছিল, অ্যাড টু কার্ট করে রেখেছে প্রোডাক্টটা, কিন্তু পরবর্তীতে এখনো বাই করা নাই। আপনি খেয়াল করলে দেখবেন, আমি নিজেও প্রায় সময় যদি কোনো বই পছন্দ হয় আমার, যে এই বইটা আমি কিনবো বা এই বইটা আমি পড়বো, সেক্ষেত্রে আমি রকমারিতে গিয়ে অ্যাড টু কার্ট করে রেখে দিয়ে দিই, অর্থাৎ কার্ডে যুক্ত করে রেখে দিই, পরবর্তীতে আমি বইটা অর্ডার করি। এরকম আমি নিজে প্রায় সময় করি। তো এখন আপনার কাস্টমাররা এরকম করতে পারে, তো যারা এরকম করেছে তাদেরকে আবার রিটার্গেট করার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি করতে পারেন। সিটিএ কি দিবেন? বাই নাও, অর্ডার ইউর টুডে, বা হচ্ছে গেট অফার, এই ধরনের সিটিও আপনি দিতে পারেন। তাহলে হচ্ছে আপনার যেই এটা, সেটা হচ্ছে আপনার বৃদ্ধি পাবে, বুঝতে পারছেন? তারপর 5 নাম্বার স্টেজে আপনার কাজ চলবে।
5 নাম্বার স্টেজের কাজটা হচ্ছে রিটেনশন স্টেজ। অর্থাৎ এখন এই জায়গাটাতে এসে ম্যাক্সিমাম উদ্যোক্তা আসলে একটা ভুল করে যে আমি বিক্রি করে ফেলেছি, এখন আমার আর কোনো কাজ নাই, আমার কাজ শেষ, আমি সেল করে ফেলেছি, আমি টাকাও পেয়ে গেছি, কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেছে, শেষ, আমি তো সফল। ভাই আপনি সফল না, আপনার এখান থেকে আরেকটা নতুন স্টেজ শুরু হবে, নতুন আরেকটা জার্নি শুরু হবে। যেহেতু তারা আপনার প্রোডাক্টটা কিনে ফেলেছে, তার মানে তারা হট কাস্টমার হয়েছে। এখন তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট ইউজ করতেছে, তারা জানে আসলে আপনি কতটা ভেরিয়েবল বা কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি দিচ্ছেন, তাই না? তো তাদেরকে আপনি পরবর্তীতে এই সেম প্রোডাক্টটা আবার কিনে বেচতে পারবেন তাদের কাছে, অথবা আপনার অন্য, আপনি তো আর একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, আপনি আরো একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। অন্য যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন। এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিটেনশন স্টেজ, এই 5 নাম্বার স্টেজের কাজটা। টার্ন বায়ার্স ইনটু রিপিট কাস্টমার, অর্থাৎ একই কাস্টমারকে আবার একাধিক বার বিক্রি করার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি এখন করবেন। এই কাজটা করার জন্য আপনাকে কি কি করতে হবে? লয়ালটি বিল্ড করে লং টার্ম রেভিনিউ বাড়ানো। আপনি যদি এই কাজটা করতে পারেন, অর্থাৎ একই কাস্টমারের কাছে বারবার বারবার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, রিপিট পারচেস করাতে পারেন, রিপিট কাস্টমার নিয়ে আসতে পারেন, এতে করে কিন্তু আপনার অনেক কাস্টমার একুইজিশন কস্ট অনেক কমে যাবে, আপনার রেভিনিউ মার্জিন বেড়ে যাবে। বুঝতে পারছেন? তো এই কাজটা করার জন্য আপনার যে কি পয়েন্টগুলো অবশ্যই মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে থ্যাংক ইউ এসএমএস দিতে পারেন, ইমেল দিতে পারেন, ইমেইলে পার্সোনালাইজ একটা টোন দিতে পারেন। যেমন যারা ইতিমধ্যে আপনার প্রোডাক্টটা কিনেছে তাদেরকে তাদের যে পণ্যটা আপনি ডেলিভারি দিচ্ছেন, ওই পণ্যতে যদি আপনি একটা থ্যাংক ইউ কার্ড দিয়ে দেন, তারা আপনার প্রতি একটা মানে কি বলে পজিটিভ ফিল পাবে যে হ্যাঁ, আরে উনি তো আমাকে থ্যাংক ইউ জানিয়েছে। এটা একটা পজিটিভ ফিল দিবে কাস্টমারকে। এই এই ফিল গুলো কিন্তু আপনাকে আবার আপনার কথা মনে করতে, আপনি তাদের মাইন্ডে আপনার ব্র্যান্ডের বা আপনার নামটা থেকে যেতে সাহায্য করে। এটা এই কাজগুলো ধীরে ধীরে ব্র্যান্ড বিল্ডিং এ হেল্প করে, ধীরে ধীরে একটা ব্র্যান্ডে পরিণত করে। তারপর হচ্ছে পরবর্তীতে সেশনাল প্রোডাক্ট সাজেস্ট করুন, আপসেল ক্রস সেল, অর্থাৎ অন্য তারা যে প্রোডাক্টটা কিনতে এসেছে এই প্রোডাক্টটার পাশাপাশি অন্য যে প্রোডাক্টগুলো আছে সেশনাল প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আপনি তাদেরকে সাজেস্ট করতে পারেন যে আপনি এই প্রোডাক্টের পাশাপাশি আপনি স্যার আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার বেনিফিট হচ্ছে এইটা, ফিচার্স গুলো হচ্ছে এইটা, এই প্রোডাক্টটা চাইলে আপনি নিতে পারেন। তো তখন দেখবেন যে অনেকেই আপনার মানে একটা প্রোডাক্ট কিনতে এসে আরেকটা প্রোডাক্ট কিনে ফেলবেন। তো এই যে আপসেল ক্রস সেলিং এর যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখন অ্যাপ্লাই করবেন। আপসেল স্ট্র্যাটেজি, আপসেল এবং ক্রস সেল নিয়ে কথা বলতে গেলে আমরা নতুন করে একটা টপিকে সাজাইতে পারবো। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তারপর হচ্ছে লয়্যালটি রিওয়ার্ড বা কুপন দিতে পারেন তাদেরকে, যে আপনি যেহেতু ইতিমধ্যে আমাদের একজন কাস্টমার হয়েছেন, সম্মানিত কাস্টমার হিসেবে আমি আপনাদেরকে একটা কুপন দিচ্ছি। এই কুপনটা ইউজ করে পরবর্তীতে যে কোনো পারচেস আপনি যদি করেন, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটা এরকমটাও করতে পারেন, লয়্যালটি রিওয়ার্ড তারা পাবে। তারপর হচ্ছে কাস্টমার ফিডব্যাক নিতে পারেন তাদের কাছ থেকে একটা ইউজিসি তৈরি করে নিতে পারেন। ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট, এটা বানায় নিতে পারেন। ভিআইপি কাস্টমার লিস্ট বিল্ড করুন ফিউচার ক্যাম্পেইনের জন্য। এই যে ইতিমধ্যে যারা হচ্ছে আপনার এই যে 4 নম্বর স্টেজে যারা কিনে নিয়েছে, এদের মধ্যে যারা হচ্ছে আপনাকে একটা পজিটিভ ফিডব্যাক দিবে, যারা হচ্ছে একটা ইউজিসি তৈরি করে দিবে, তাদেরকে আপনি একটা ভিআইপি কাস্টমার লিস্ট, তাদেরকে নিয়ে একটা ভিআইপি কাস্টমার লিস্ট বানাইতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে আপনি এখন থেকে আমাদের ভিআইপি কাস্টমার হিসেবে লিপিবদ্ধ। তো তখন তারা দেখবেন যে আপনার প্রতি অনেক পজিটিভ একটা ফিল পাবে। তো তাদেরকে ফিউচারে আপনি টার্গেট করে নতুন প্রোডাক্ট আপনি সাজেস্ট করতে পারেন, অথবা তাদেরকে নিয়ে আপনি একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে ফেসবুকে আবার নতুন করে অ্যাড চালাইতে পারবেন। তো এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। যদি আপনি এই কাজগুলো করতে পারেন, 5 স্টেজের কথা বললাম, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার রিটেনশন বা হচ্ছে পারচেসের যে রেশিওটা, সেই রেশিওটা ইনশাল্লাহ অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এই কাজগুলো করার পাশাপাশি আপনাকে অবশ্যই মানে যেটা করতে হবে সেই কাজগুলো হচ্ছে, সেটা হচ্ছে এই কাজ সবগুলো কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আগে ফেসবুক আমরা হচ্ছে একভাবে কাজ করতাম, এখন ফেসবুকের হচ্ছে যেই লাস্ট আপডেটটা আসছে
অ্যান্ড্রোমেটা। এই অ্যান্ড্রোমেটা আসার পরবর্তীতে আমাদের এই ফানেলটা একটু পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? আগে হচ্ছে আমরা ফানেলগুলো ডিজাইন করতাম অডিয়েন্সের উপর বেস করে। ধীরে ধীরে প্রথমে আমরা হচ্ছে প্রথমে যে অ্যাওয়ারনেসের জন্য একটা ক্যাম্পেইন চালাইতাম, এরপর হচ্ছে এটার জন্য একটা ক্যাম্পেইন চালাইতাম, তারপরে ডিজাইনের জন্য আরেকটা ক্যাম্পেইন চালাইতাম, এভাবে একাধিক ক্যাম্পেইন চালানো হতো। কিন্তু অ্যান্ড্রোমেটার যে আপডেটটা আসছে, এই আপডেট আসার পর যেই পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রোমেটা আপডেটের মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে এই সবগুলো মানে যতগুলা স্টেজের কথা বললাম, এখানে প্রায় 5টা স্টেপের কথা বললাম বা 5টা স্টেজের কথা বললাম, এই 5টা স্টেজের জন্য আপনি 5 ধরনের কন্টেন্ট বানাইতে পারেন। এই 5 ধরনের কন্টেন্ট বানাবেন, 5 ধরনের কন্টেন্ট বানিয়ে এই সবগুলো কন্টেন্ট দিয়ে একটা ক্যাম্পেইন চালাবেন। একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাডসেট থাকবে এবং এই একটা অ্যাডসেটের মধ্যে 5টা অ্যাড চলবে। এই 5টা অ্যাড চললে কি হবে, একই ক্যাম্পেইনের মাধ্যমে তারা অ্যাওয়ার হবে, একই ক্যাম্পেইনের মাধ্যমে তারা তাদের ইন্টারেস্ট বাড়বে, ডিজায়ার বাড়বে, অ্যাকশন নিবে এবং পরবর্তীতে রিটেনশনও নিবে। বুঝতে পারছেন? তো এই কাজটা এখন বর্তমানে অ্যান্ড্রোমেটা আসার পরবর্তীতে এই কাজটা হয়েছে। এখন ফানেলটা এইভাবে হচ্ছে ডিজাইন করা হয়ে থাকে। তো আপনারা যারা কাজ করতেছেন এভাবে কাজ করবেন। মেন্টর টিপস, অর্থাৎ আপনাদেরকে যদি কিছু টিপস দিই, ডোন্ট পুশ পিপল টু বাই। মানে কাস্টমারকে সরাসরি বলা দরকার না যে আপনি এটা কিনেন কিনেন কিনেন। কাস্টমারকে ভ্যালুগুলো বুঝাবেন, কাস্টমারের বেনিফিটটা বুঝাবেন, কার প্রোডাক্টের ফিচার্স গুলো তাদেরকে বুঝাবেন। দেখবেন যে তারা নিজে থেকেই বলবে যে হ্যাঁ এটা আমার দরকার, আমি এখন এটা কিনে নেবো। এই যে কিনে নেওয়ার যে ফিলটা, এই ফিলটা তারা পাবে। বুঝতে পারছেন? অ্যাওয়ারনেস স্টেজের জন্য স্টোরি টেলিং, ডিজায়ার স্টেজের জন্য হচ্ছে অফার ডিজাইন করতে পারেন, অ্যাকশন যে স্টেজটা আছে এই স্টেজের জন্য হচ্ছে আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন, যে আমরা আমাদের এই অফারটা আগামী 3 দিন থাকবে, অথবা এই কুপনটা আপনার জন্য এই মুহূর্তে একটা কুপন দিয়েছি, এই কুপনটা আপনি এখন ইউজ করার মাধ্যমে আমাদের কাছ থেকে এই বিশাল বড় একটা ডিসকাউন্ট আপনি পেয়ে যেতে পারেন। এরকম আর্জেন্সি ক্রিয়েট করবেন, ফিয়ার অফ মিসিং আউট। কাস্টমার যাতে মনে করে যে তারা যদি এই মুহূর্তে কি আপনার প্রোডাক্টে কিনে না নেই বা অর্ডার করে না ফেলে, তাহলে তারা কিছু একটা হারাই ফেলবে। এই ফিলটা যাতে পায়, আপনি সেটা করার জন্য আর্জেন্সি ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে রিটার্গেটিং ছাড়া ক্যাম্পেইন অসম্পূর্ণ। রিটার্গেটিং অবশ্যই আপনাকে করতে হবে। রিটার্গেটিং যদি না করেন তাহলে আপনি ভ্যালুয়েবল অনেক কাস্টমারকে হারাই ফেলবেন। ফানেল স্ট্রাকচারে ইমোশনাল প্লাস লজিক্যাল ব্যালেন্স রাখেন। ইমোশনালিও আপনাকে টার্গেট করতে হবে, ট্রিগার করতে হবে এবং লজিক্যালিও আপনাকে তাদেরকে বুঝাইতে হবে। তবেই তারা দেখবেন যে আপনাকে আপনার কাছ থেকে পারচেজ করবে ইনশাআল্লাহ। এখন আপনি একজন উদ্যোক্তা হিসেবে, আপনি একজন মার্কেটার হিসেবে আপনার কি কাজ হবে, আপনার কি করণীয়, আপনার এখন কি করা উচিত? নিজের প্রোডাক্ট অনুযায়ী এক লাইনে ফানেল গোল লিখে ফেলেন। আপনার যে প্রোডাক্টটা আছে, যেটা আপনি বিক্রি করতেছেন, সেটার জন্য একটা ফানেল গোল লিখে ফেলেন। অ্যাওয়ারনেস থেকে রিটেনশন পর্যন্ত প্রতিটি স্টেজের জন্য একটি করে কন্টেন্ট আইডিয়া লিখে ফেলেন। তারপর হচ্ছে ডিজায়ার স্টেজের জন্য একটি অফার মেসেজ তৈরি করেন বা একটা অফার ডিজাইন করেন। রিটেনশন স্টেজের জন্য একটা ফলো আপ মেসেজ লেখান। যারা অলরেডি আপনার কাস্টমার হয়ে গেছে, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়েছে, তাদেরকে ফলো আপ করার জন্য একটা মেসেজ বা 2-3টা মেসেজ আপনি লিখে ফেলতে পারেন। যে মেসেজগুলো তাদেরকে SMS এ পাঠাবেন, অথবা মেইল করবেন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। তারপর হচ্ছে বোনাস, মানে ফানেল ডায়াগ্রাম স্কেচ করুন নিজের ব্র্যান্ড অনুযায়ী। আপনার নিজের ব্র্যান্ড অনুযায়ী একটা ফানেল ডিজাইন করেন। এখানে আমি যে 5টা স্টেজের কথা বললাম, এই 5টা স্টেজে আপনার প্রোডাক্ট বিজনেসের জন্য নাও রাখতে পারেন। আর আপনি প্রথমে হয়তো 2 থেকে 3টা, প্রথম যে অ্যাওয়ারনেস আছে, ইন্টারেস্ট আছে, ডিজায়ার আছে, এই 3টাকেও মিলে হয়তো আপনি একটা স্টেজ বানাই ফেলতে পারবেন। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে আসলে বিজনেসের উপরে, বিজনেসের ক্যাটাগরির উপরে। তো আপনি এখন বসে বসে এই চিন্তাগুলো করেন এবং এই স্টেপগুলো নেন। যদি এই স্টেপগুলো না নেন, আপনি আসলে কোনোভাবেই আপনার লার্নিংটা মানে পাকাপোক্ত হবে না, আর আপনি আসলে রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। কাজ করতে করতে আসলে দেখবেন যে হোঁচট খাবেন, পড়ে যাবেন, তারপরে আবার উঠে দাঁড়াবেন। এভাবেই আপনি সামনে আসলে এগিয়ে যাবেন। একইভাবে আসলে হুট করে আমি চাইলে আমার হয়ে গেল, বিষয়টা এরকমটা হয় না। তো শেষ কথাটা যদি বলি, উইন্টার এন্ডস, উইন্টার এখন শুরু হচ্ছে। তো এখন থেকে যদি আপনি কাজটা না করেন, তাহলে উইন্টারের শেষের দিকে গিয়ে আপনি আসলে কিছু করতে পারবেন না। বাট a smart funnel keeps your sales alive all years। অর্থাৎ উইন্টার শেষ হয়ে গেল, এখানে যে ফানেলগুলো আমরা 5টা স্টেজের কথা বললাম, 5 নাম্বার যে স্টেপটা আছে, এই স্টেপটা যদি আপনি ফলো করেন,
বা এই 5টা স্টেপ যদি আপনি ফলো করেন, আপনার শীত শেষ হয়ে গেলেও দেখা যাবে যে আপনার বিক্রি শেষ হবে না। পুরো বছর ধরে আপনি তাদের কাছে রিপিট আপনি পারচেস করাইতে পারবেন, রিপিট আপনি বিক্রি করাতে পারবেন, কারণ আপনার স্ট্র্যাটেজিটা ওইভাবেই আপনি সাজিয়েছেন। বুঝতে পারছেন? সো আপনি অবশ্যই ওইভাবে স্ট্র্যাটেজিটা সাজাইতে হবে যাতে করে আপনি পুরো বছরেই বিক্রি করতে পারেন। একবার বিক্রি করে থেমে গেলেন, বিষয়টা এমন যাতে না হয়। সো এই হচ্ছে বিষয়। আশা করছি আপনারা মার্কেটিং ফানেল সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। আজকে এখন অলমোস্ট 9টা 37 বাজতেছে। আজ এখন যেই লেসনটা সেটা হচ্ছে লেসন 5, কনভার্সন রেট বুস্টিং সিক্রেটস। এই এই পয়েন্টটা আমরা আগামীকালকে ক্লাসে করাবো, কারণ আজকে আমার জরুরি একটা কাজ আছে। এই জন্য আসলে লম্বা সময় আমি আজকে ক্লাস করাতে পারবো না। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন ক্লাসটাকে, এবং আমরা যে বিষয়টা শিখেছি মার্কেটিং ফানেল ডিজাইন করা। সো এবার আপনি বসে বসে আপনার বিজনেসের জন্য একটা ফানেল ডিজাইন করেন এবং কন্টেন্ট আইডিয়া ডিজাইন বের করেন যে কয়টা কন্টেন্ট আপনি বানাবেন, 5টা কন্টেন্ট বানাবেন নাকি হচ্ছে 2টা কন্টেন্ট বানাবেন। আমার পরামর্শ থাকবে আপনি এখন মিনিমাম 5 থেকে 7টা কন্টেন্ট বানাবেন। 5 থেকে 7টা কন্টেন্ট বানিয়ে সেই সবগুলো কন্টেন্ট দিয়ে একটা ক্যাম্পেইন ডিজাইন করবেন, এবং ওই একটা ক্যাম্পেইনের মধ্যেই একটা অ্যাড সেট থাকবে, একটা অ্যাড সেটের মধ্যে 5টা অ্যাড চলবে, এবং 5টা কন্টেন্ট আপনি দিয়ে 5টা অ্যাড চালাবেন। তাই হচ্ছে বর্তমানে অ্যান্ড্রয়েড আপডেট অনুযায়ী ফেসবুক থেকে ভালো একটা রেজাল্ট আপনি আশা করতে পারেন। তো আশা করছি আপনারা পয়েন্টটা বুঝতে পেরেছেন এবং এখান থেকে অনেক ইনসাইট পেয়েছেন। আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আমরা হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি আর কি। কারো কিছু বলার আছে? স্যার, একই প্রোডাক্টের 5টা অ্যাড এই তো? আপনার কথাটা বুঝি নাই, আবার বলেন। বললাম যে ক্যাম্পেইনের ভিতরে মানে একটা প্রোডাক্টেরই 5 ধরনের অ্যাড রান করবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, একটা প্রোডাক্ট একটা, ওই প্রোডাক্টে আপনি হচ্ছে কাস্টমার যে আহ, আপনার পার্সোনা আছে, হ্যাঁ, বায়ার পার্সোনা যেটাকে বলে, বায়ার পার্সোনা অনুযায়ী এবং স্টেজ যেগুলো আমি বললাম, ওই স্টেজ ওই স্টেজ অনুযায়ী হচ্ছে আপনার কন্টেন্টের ধরনের চেঞ্জ হবে। যারা তো একদম কোল্ড অডিয়েন্স, তাদের জন্য যে ধরনের কন্টেন্ট হবে, হট অডিয়েন্স যারা, তাদের জন্য তারা এক ধরনের কন্টেন্ট হবে না, তাই না? তো আপনার কাস্টমারের টাইপ অনুযায়ী আপনার কন্টেন্টের ধরনটাও চেঞ্জ হবে। এভাবে আপনি 5 থেকে 7টা কন্টেন্ট আপনি ডিজাইন করবেন। 5 থেকে 7টা কন্টেন্ট বানিয়ে এই সবগুলো দিয়ে একটা ক্যাম্পেইন চালাবেন। আর আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হয়েছে যে সেটা হলো যে আমি তো নতুন, তো ওই ক্ষেত্রে আমি উইন্টারের একটা প্রোডাক্ট সিলেক্ট করছি। তো ওই প্রোডাক্টটা আমি দেখলাম যে বাংলাদেশে বিক্রি করে না কেউ, অফলাইনে বিক্রি করে তারা, মানে খুব দাম বেশি নেয়, আর অনলাইনে বিক্রি করলেও খুব কম দাম বেশি নেয়। তো এটা আমি দেখলাম যে আমার চায়না থেকে ইনপুট করতে হবে, এটা বাংলাদেশে পাইকারি পাওয়া যায় না, খুচরাতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমি তো নতুন, তাই এখন কি আমার কি উচিত হবে চায়না থেকে আমি ইনপুট করে ব্যবসাটা শুরু করব, প্রোডাক্ট সেল শুরু করব এই প্রোডাক্টটা? যদি দেখেন মার্কেটে এই প্রোডাক্টের চাহিদা আছে, আপনি শুরু করতে পারেন। মার্কেটে চাহিদা থাকলে প্রোডাক্ট নিয়ে তো অবশ্যই শুরু করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একই কন্টেন্টে একই ল্যান্ড পেজে একাধিক অ্যাড করা যাবে, একাধিক পণ্যের ইয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে। যেমন সে একটা হলো হার্বাল আর একটা হলো গিয়া ঘি, এমন করা যাবে একই ল্যান্ড পেজে? আচ্ছা, একটা ল্যান্ডিং পেজে আপনি একাধিক প্রোডাক্ট রাখতে চাচ্ছেন, তাই তো? এটা মানে হার্বালের সাথে একটা মেডিসিন হার্বাল, এর সাথে যে ঘি ইয়ে করা যাবে, এক পেজের মধ্যে করা যায় না? সুন্দর হয় না? করলে করতে পারেন কি, ওইটা করলে হচ্ছে আপনি সব যে সবগুলো প্রোডাক্ট একটা ইয়েতে থাকবে, একটা পেজে থাকবে, যে পেজটাকে বলে সব পেজ। ওই পেজের ইউআরএল দিয়ে হচ্ছে আপনি অ্যাডটা চালাবেন আর কি। আর যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের জন্য হচ্ছে আপনি অ্যাড চালান, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টের জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে এসে অ্যাডটা চালানো ভালো হবে। তবে জি, ওই যে সীমা আপু বলেন। সীমা আপু কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। অন্য কেউ কিছু বলবেন? যাই হোক, আজকে ক্লাসটা আমরা এখানেই রাখতেছি।
সবাই ভালো আচ্ছা, থাকেন। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে মানে সব প্রোডাক্টেরই তো কম্পিটিটর আছে, সব প্রোডাক্টই চলে, হ্যাঁ? এখন ধরেন একটা প্রোডাক্ট এটা চাহিদা আছে কি না, মানে এটা আমি খুব সহজে কিভাবে বুঝতে পারি, এটা এটা কিভাবে অ্যানালাইসিস করি? এটার জন্য মার্কেট ভ্যালিডেশন করতে হবে। আপনি শুরুতে প্রথমে ছোট পরিসরে কয়েকটা প্রোডাক্ট এনে আপনি হচ্ছে ছোট পরিসরে একটা বাজেট দিয়ে অ্যাড চালিয়ে দেখতে পারেন যে এটা আসলে মানুষ কিনতে চাচ্ছে কিনা, রেসপন্স কেমন আসতেছে। শুরুতেই সাপোজ হচ্ছে আপনি ধরেন 5 লাখ টাকা প্রোডাক্ট আনার প্ল্যান আছে আপনার, তা আপনি শুরুতেই 5 লাখ টাকার প্রোডাক্ট না এনে শুরুতে হচ্ছে কি অল্প কিছু প্রোডাক্ট আনলেন, এনে একটা অ্যাড চালিয়ে দেখলেন যে আসলে এই প্রোডাক্টটা চলে কিনা। যখন দেখবেন যে চলে তখন তো বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ এটা একটা চাহিদা আছে, তখন আপনি বড় পরিসরে অর্ডার করলেন। এখন স্যার এটা যদি দেখা গেছে যে বাংলাদেশে এই প্রোডাক্টটা মানে পাইকারিতে তো অনেক প্রোডাক্টই বাংলাদেশে ঢাকায় পাওয়া যায়, তো এইভাবে যদি এই প্রোডাক্টটা পাওয়া যেত তাহলে তো কয়েকটা এনে আমি মার্কেট টেস্ট করে তারপরে বেশি করে চায়না আপনি থেকে। চায়না থেকে প্রোডাক্ট আনলেও তো কয়েকটা আনতে পারবেন। আপনি চায়না থেকে তো এমন না যে আপনি একদম অনেক বেশি আনতে হয়, আর কম, এর মাধ্যমে আপনি অল্প কিছু প্রোডাক্ট আনতে পারবেন। জি জি, তার কম আনতে পারবো কিন্তু শিপমেন্ট আসতে তো সময় লাগবে। আমি অল্প কিছু আনলাম তারপরে চলার পর অর্ডার দিলে আবার তো অনেকদিন পরে শিপমেন্ট আসবে আমার প্রোডাক্টটা, এইটা সময়টা অনেক গ্যাপ হয়ে গেল না, এটা একটু সমস্যা আর কি আমার মনে হয়। সব সমস্যার সমাধান তো আপনি পাবেন না একসাথে, এভাবেই কাজ করে সব। জি স্যার। হ্যালো স্যার, এই সময়ের গ্যাপটা কতটুকু ক্ষতি করে? এই যে যেটা নিয়ে আলাপ হলো এই মাত্র, এটা ক্ষতি করে বলতে আসলে আপনি ডিমেরিট আপনি কতটুকু? হচ্ছে সাপোজ ধরেন আপনি একটা মগ সিলেক্ট করেছেন, আপনি একটা মগ বিক্রি করবেন। এখন আপনি শুরুতে ধরেন এটা 100 পিস কিনে আনলেন, 50 টাকা দরে আপনি মগটা কিনে আনলেন 100 পিস, সাপোজ অল্প পরিমাণে আনলেন অথবা 50 পিস আনলেন, যাতে করে আপনি, আমার কথা হচ্ছে আপনি ওই পরিমাণে একটা অ্যামাউন্টের একটা প্রোডাক্ট আনেন যে পরিমাণটা যদি লস হয়ে যায় কোনো কারণে, যদি লস হয়ে যায় তারপর আপনার খুব বেশি আহামরি ক্ষতি হবে না। ঠিক আছে, আপনি যদি শুরুতে একদম বেশি প্রোডাক্ট এনে ফেলেন এরপর বিক্রি করতে পারলেন না, তখন তো আপনি ধরা খাবেন। এই জন্য হ্যাঁ, আপনি এই অল্প অল্প নেওয়াই যায় না। হ্যাঁ, এনে তারপর হচ্ছে বিক্রি করেন, অ্যাড চালালেন। মানে এটা তো একদিনে আপনি 50টা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না শুরুতে। আপনি যদি না, এক্সপার্ট হন, আপনি যদি অনেকদিন বিজনেস করেন তাহলে তো বিক্রি করতে পারবেন, কিন্তু নতুন হিসেবে তো একদিনে আপনি 50টা বা 100টা প্রোডাক্ট বিক্রি করে ফেলতে পারবেন না। এটার জন্য তো কয়েকদিন সময় লাগবে, তাই না? তো 2-3 দিনেই তো আপনি বুঝতে পারবেন যে কেমন রেসপন্স আসতেছে। 2-3 দিন বুঝতে পারার পরে যখন আপনি দেখবেন যে হ্যাঁ ভালো রেসপন্স আসতেছে, এটা আমি বেশি বিক্রি করতে পারবো, তখন হচ্ছে আপনি এ করে ফেলবেন, অর্ডার দিয়ে দিয়ে দিবেন। দেখা যাবে যে যেগুলো আপনি আনছেন এগুলো বিক্রি করতে করতে ওই প্রোডাক্ট গুলো চলে আসবে, ওই প্রোডাক্ট গুলো আস্তে আস্তে একটা সময় তো লাগবে, ওই সময়টার মধ্যে আপনি নিয়ে আসবেন। বিক্রি করতে করতে ওই প্রোডাক্ট আনার মধ্যে 10 দিনের গ্যাপ পড়ে গেল, ওইটা কতটুকু সমস্যা বা ডিমেরিট হয়? সে দশ সমস্যা দিনের গ্যাপ হয়ে গেল, সমস্যা 10 দিনের গ্যাপ হয়ে গেল। সমস্যা তো তখন হবে যখন আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার নেবেন। আপনি গ্যাপ যে গ্যাপটা চলবে ওই গ্যাপটা তো আপনি আপনি তো আর কাস্টমার থেকে অর্ডার নিতেছেন না যে কাস্টমার আপনাকে। না, কাস্টমার আমার কাছে অর্ডার করতে যাচ্ছে, কিন্তু আমি জানি যে এই অর্ডারটা নিয়ে আমি এখন মালটা দিতে পারছি না, আমার 5-7 দিন দেরি হয়ে 7 দিন দেরি হয়ে যাবে। তখন এটা কি, ওই কাস্টমারটা তো নিশ্চয়ই থাকার কথা না, রিপিট কাস্টমার না হলে। আপনি কাস্টমারকে তখন হচ্ছে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন যে আমি আপনাকে দিতে পারবো, আমরা হচ্ছে এটাকে অর্ডার দিয়েছি, আসতে এতদিন সময় লাগবে। তো তখন ওইভাবে বুঝিয়ে কথা বলবেন। জি, আচ্ছা। কল সেন্টারের ভূমিকা কেমন থাকে এখানে, রিপিট কাস্টমার ক্ষেত্রে বা মার্কেটিং এর ক্ষেত্রে? কল সেন্টারের ভূমিকা অনেক, কল সেন্টারের অনেক অনেক ভূমিকা আছে। ওদের পেমেন্টটা কিভাবে আসে? কার? ওদের কল সেন্টারের পেমেন্ট হয় কিভাবে? পেমেন্টটা কিভাবে করতে, মানে কি হিসাবে, কি রেটে? কিসের কল সেন্টারে পেমেন্ট করবেন আপনি? আমি তো বুঝতেছি না। কল সেন্টার তো কল সেন্টার বলতে কল কাস্টমার সেন্টার, যেটা বলতেছেন এটা না? কাস্টমার কাছে ফোন করার সময় কি কল সেন্টারের প্রয়োজন হয়, যে আমি নিজে ফোন করলাম না, কল সেন্টার দিয়ে ফোন করালাম, এরকম হয়? কল সেন্টার বলতে কিসের কল সেন্টার বুঝাচ্ছেন আপনি? অন্য অন্য থার্ড পার্টি কে ফোন করে দিবে, আপনিই তো ফোন করবেন। হ্যাঁ, মানে থার্ড পার্টিকে দেই, থার্ড পার্টি আরেকটা প্রতিষ্ঠান, ওরা ফোন করে, কাস্টমারকে ফোন করে, আচ্ছা, এমন কি হয়? এমনটা তো হয় না। এমনটা হইলে তো আপনার আপনার কি বলে কাস্টমারের ডাটা অন্য থার্ড পার্টি কোম্পানির কাছে চলে গেল।
চলে যাচ্ছে, তারা দেয় সারা কাজ করে, তাই না? হ্যাঁ, তো তখন তো এটা সমস্যা না। আপনার কোম্পানির ডাটা আরেকজনের কাছে যাবে কেন? আপনি আপনার কোম্পানির ডাটা আপনার কাছে রাখবেন। কল সেন্টারের জন্য আপনি একটা কাস্টমার কেয়ার তৈরি করবেন। হয় আপনি নিজেই শুরুতে, যদি বেশি ইনভেস্ট করতে না পারেন, আপনি নিজেই মানে কল করবেন, কল করে কথা বলবেন। আর যদি আপনার ভালো বিজনেস হয়, আপনি প্রয়োজনে কাস্টমার সাপোর্টের জন্য এক দুজনকে হায়ার করলে, যাদের কাজই হচ্ছে কাস্টমারকে ফোন করে কাস্টমারের সাথে রিলেশনশিপ বজায় রাখা, কাস্টমারকে ফোন করে আপডেট গুলো জানানো, অর্ডার গুলো কমপ্লিট করা, বা কাস্টমার কেয়ারের যে কাজগুলো থাকে সেগুলো ম্যানেজ করা। তাহলে তাদের এটা কেমন হয়? কি এটা? উম, তাদের পারিশ্রমিকটা একটা মান্থলি হবে তো নাকি? নাকি হ্যাঁ, অবশ্যই মান্থলি হবে। এটা তো মানতেই হবে। আপনি যদি একজন হায়ার করেন, সে সে আপনাকে কাজ করবে আপনার কোম্পানিতে, তো তাকে আপনি স্যালারি দিবেন না? এটা তো তো আদার কাজ, অন্যান্য কাজ করবে, প্লাস আমার ফোনের কাজটাও, ওই কলের কাজটাও করবে, এই তো ফোনের কাজটাও করবে। হ্যাঁ। এইভাবে এইভাবে ব্যালেন্স করতে হবে, এই তো। আচ্ছা, আমি আমি ব্যবসা করিনি, এখনো করবো কি সেই হিসাবে আমি জানি না যথেষ্ট, তাই এইভাবে কথা বলছি আর কি। না, জানেন না। সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো ভালো ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, বলেন। ভাই আমার হচ্ছে একটু জানার বিষয় ছিল যে অ্যাডভান্স লেভেলের কোচিং যেটা শুরু হওয়ার কথা ছিল, এটা কবে থেকে শুরু হবে, আর হচ্ছে বলেন। কবে থেকে শুরু হবে, আমি হচ্ছে মানে একটু জানার দরকার ছিল। এটা হচ্ছে এই মাসের শেষে আপনাদেরকে আপডেট জানানো হবে, ঠিক আছে? এটা নিশ্চিন্তে ওকে, আপনাকে অবশ্যই আপডেট জানানো হবে। ঠিক আছে ভাই। না মানে আমার হচ্ছে ওই যে মানে টাকাটা ম্যানেজ করার ক্ষেত্রে আপনার সাথে একটু কথা বলার ছিল, যার জন্য হচ্ছে আমি আর কি জানতে চাইলাম যে কবে শুরু হবে। ঠিক আছে, আমার আর একটু লেট হইলেই ভালো। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাদের যে অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা করাবেন, এটা আমি অ্যাকচুয়ালি জানি না, বা এখন আজকেই ফার্স্ট আমি আপনাদের ক্লাসে জয়েন করছি, তো ওইটা কি একটু বিস্তারিত বলা যাবে? অ্যাডভান্স কোর্সটা হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে বিজনেস নিয়ে, নিউরো মার্কেটিং, ব্র্যান্ডিং, তারপর বিজনেসের বেসিক্স, এগুলোর উপরে আমাদের একটা কোর্স আছে অ্যাডভান্স। ওই কোর্সটা হচ্ছে পড়াবো 3 মাসের একটা কোর্স। ওই কোর্সটা করলে কি অ্যামাউন্ট কত টাকা ধরা হয়েছে, বা এমনি কোর্স ফি কত করে? ওইটার কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। না, ওইখানে সাপোজ মনে করেন যে আমি অনলাইন প্ল্যাটফর্মে একেবারে জিরো লেভেল থেকে আর কি শুরু করতে চাইছিলাম, তো ওইখানে কি আমি ফেসবুক, ইউটিউব বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, এগুলা কি সম্পূর্ণ কি আপনাদের এখান থেকে শেখানো হবে? না, সব চ্যানেলের কাজ শেখানো হবে না, আমরা ফেসবুকটাকে ওই। না, 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 ফেসবুক দেখা গেছে, ইউটিউবেও তো দেখা গেছে যারা উদ্যোক্তা আছে তাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, যে নিজের একটা চ্যানেল থেকে একটা কাজ করার থাকে, উৎসাহ থাকার চেষ্টা করে আর কি, যে আরো কিছু কিছু আছে এগুলাতেও করার চেষ্টা করে। ইউটিউব। ওইটা আর কি জানতে চাচ্ছি। আপনার কথাটা বুঝি না, জি, ইউটিউব বলতে কি বুঝেছেন একটু আরেকবার বলেন। না, না, আমি আর কি বোঝাচ্ছি এটাই যে যারা ধরেন এগ্রিকালচার নিয়ে কাজ করে, তাদের দেখা গেছে যে ইউটিউব চ্যানেলেও বিভিন্ন ধরনের কাজ থাকে, যে তাদের এই কন্টেন্ট গুলা ইউটিউবেও আপনার আপলোড দেওয়ার চেষ্টা করে, বা আপলোড দেয়। তো এগুলো কি আপনাদের এখানে, যা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি যা কিছু করা হয়, এগুলা কি আপনাদের এখানে সবকিছু শেখানো হয় নাকি? সরি। ইউটিউবের জন্য জি, আসলে যেটা বলতেছি, আপনি যদি ইউটিউব চ্যানেল গ্রো করার ইচ্ছা থাকে, আপনি ইউটিউবে হ্যাঁ, যান। ইউটিউবে যান, ইউটিউব হাউ টু গ্রো এ ইউটিউব চ্যানেল লিখে সার্চ করেন। সার্চ করে আপনি একটা প্লে লিস্ট ফলো করেন, দেখবেন যে আপনি বুঝে যান। ইউটিউবের জন্য আসলে আলাদা কোনো কোর্স করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ওইখান থেকে আপনি ইউটিউব থেকে ফ্রি রিসোর্স থেকে শিখে বলতে পারবেন। তো এই ফেসবুকে যে অ্যাড রান করে, আপনার যে বুস্ট করে, এগুলা কি আপনাদের এখানে শেখানো হয়? হ্যাঁ, এগুলো শিখতে পারবেন। আহ, না, এখন আমার আর একটা ছোট্ট একটা প্রশ্ন। তো আমি আপনার এখনো শুরু করে নাই, এই শীত থেকে খেজুরের গুড়, আপনার ঘি উৎপাদন, এগুলার আর কি কারখানা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এটা আমি কিভাবে শুরু করতে পারি প্রাথমিক অবস্থায়?
কিভাবে দেখেন, আমরা হচ্ছে কারখানা নিয়ে কাজ করি না, আমরা হচ্ছে অনলাইন বিজনেস নিয়ে কাজ করি। আপনি যেটা বলতেছেন সেটা না না, আমাদের যে, হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি যে নিজে উৎপাদন করে আমি নিজে অনলাইন প্ল্যাটফর্মে আর কি সেল করব। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনি অনলাইনে আছে ইয়ে করতে হবে, কি বলে, আপনার পেজ তৈরি করতে হবে একটা, তারপর হচ্ছে ইউটিউবে হুম, আইডি করতে হবে, তারপর আপনার কি বলে, আপনার হচ্ছে অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে এক একটা অ্যাকাউন্ট করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিক্রি করবেন এগুলো। মেইনলি হচ্ছে টিকটকে আপনি অর্গানিক ভাবে যদি বিক্রি করতে চান, ফেসবুক আর টিকটকটা হচ্ছে বেস্ট। আর যদি পেইড বিক্রি করতে চান সেই ক্ষেত্রেও ফেসবুক এবং টিকটকটা হচ্ছে বেস্ট এই ধরনের প্রোডাক্টের জন্য। হুম। এই চ্যানেল স্যার, আপনাদের অফিসটা কোথায় জানেন? ঢাকায় না অন্য কোথাও? রামবাড়ি। ব্রাহ্মণবাড়িয়া না? হুম। আহ, না, আমি তো ওই যে ঢাকায় থাকলে আপনাদের অফিসে যে আমি একটু যোগাযোগ করতাম, তো বিভিন্ন বিষয় নিয়ে আরো আপনাদের সাথে পার্সোনালি ভাবে কথা বলা যাবে কিভাবে? কোনো নাম্বার টাম্বার করা যাবে কি? নাম্বার তো অবশ্যই আছে। আপনি আমাদের যে গ্রুপে আছেন ওই গ্রুপে অ্যাডমিন যারা তাদেরকে ওইখান থেকে তো নাম্বার পেয়ে যাবেন। গ্রুপে দেখেন ওইখান থেকে নাম্বার পেয়ে যাবেন। এরপরও যদি আপনাদের প্রয়োজন হয় কারো, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে ফোন করতে পারেন, মানে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন। আচ্ছা স্যার, ওকে স্যার। একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে, দ্রুত করেন ভাই, আজকে আসলে আমার কাজ আছে একটা জরুরি। একটু লাস্ট শেষ প্রশ্ন এটাই, বলেন। জি আচ্ছা, তো একটা প্রশ্ন সেটা হলো যে আমরা চাইলেই একটা প্রোডাক্ট কিনে আনতে পারি, কিন্তু আমরা চাইলেই একটা প্রোডাক্ট কিন্তু সেল করতে পারি না, এটা কিন্তু অনেক টাফ। তো এই খেলাটা নতুন অবস্থায় তো আমার প্রোডাক্টটা চলবে কি চলবে না, চলবে কি চলবে না, মানে এরকম একটা ভয় থাকে। তো এটা যদি আপনি একটু পরামর্শ দিতেন কিভাবে করলে ইজি হয়। এটা তো অলরেডি বললাম আপনাকে, অল্প পরিসরে এনে তারপর হচ্ছে চেক করা, টেস্টিং করা যেটাকে বলা হয় আর কি। জি জি জি। এটা করতে পারেন, অথবা আপনি হচ্ছে মার্কেট রিসার্চ করে দেখতে পারেন অন্যরা কেমন বিক্রি করতেছে এই প্রোডাক্টটা, তাদের কেমন প্রফিট হচ্ছে, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। জি জি এবং স্যার। এবং এই যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন অলরেডি, এই প্রোডাক্ট নিয়ে এদের মধ্যে যারা কাজ করতেছে আপনার পরিচিত কেউ যদি থাকে, তবে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। পরিচিত হইলে তারা আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবে, কারণ তারা জি তো জানবে। আমি সাপোজ সাপোজ আমি হচ্ছে এখন বিক্রি করতেছি একটা মগ, হ্যাঁ, চায়না থেকে প্রোডাক্ট আমি এনে বিক্রি করতে চাই না, আপনি আমার সাথে যদি পরিচয় থাকে, আমাকে যদি জিজ্ঞেস করেন, তখন আমি বলতে পারবো যে এই প্রোডাক্ট আসলে মার্কেটে যে বিক্রি করতেছি আমি কেমন চলতেছে। তো এইটার জি মাধ্যমে আপনি করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকালকে কথা হবে স্যার, ইনশাআল্লাহ। একটা কথা স্যার, লাস্ট একটা কথা, মার্কেট রিসার্চটা কিভাবে করতে হবে? ওই এই যে প্রোডাক্টটা মার্কেটে কেমন চলছে? এতক্ষণ যেগুলা বললাম এগুলাই, এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিলাম আজকে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকালকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ।